রমলা তার স্বামী রতন এবং শাশুড়ি মা রঞ্জনার সঙ্গে বসবাস করে। রতন গড়িয়াহাট মোড়ে লরিতে সিমেন্ট বালি তোলার কাজ করে। সে যা রোজগার করে তাই দিয়েই তাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়ত। কিন্তু রমলা খুবই কষ্ট করে সেই টাকা দিয়ে সংসার চালায়, নিজের শাশুড়ি মায়ের ওষুধের খরচ মেটায়। কিন্তু সে মনে মনে সবসময় ধনী হওয়ার স্বপ্ন দেখে। একদিন, রমলা, এই দেখো, আমি তোমার আর মায়ের জন্য গড়িয়াহাট থেকে পয়লা বৈশাখের জন্য নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা পরলে তোমায় আর মাকে খুব ভালো লাগবে। তোমরা পয়লা বৈশাখের দিন এই শাড়ি দুটো পরবে, কেমন? রতনের মায়ের শাড়িটা খুবই পছন্দ হয়, কিন্তু রমলার নিজের শাড়িটা তেমন পছন্দ হয় না। তোমাকে কতবার বলেছি আমার জন্য তোমাকে কিছু কিনে নিয়ে আসতে হবে না, তুমি তবুও কথা শুনবে না। আমার এসব পাতলা ন্যাকড়ার মতো শাড়ি পছন্দ নয়, আর এখনকার দিনের মেয়েরা এসব শাড়ি পরে না, তাই আমিও এসব শাড়ি পরবো না। এরকম করে বলছো কেন রমলা? আমি এত কষ্ট করে তোমাদের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, আর তুমি যদি এরকম করে বলো তাহলে তো আমার খুব খারাপ লাগবে। আমি জানি আমি তোমাদের ভালো ভালো দামি জামা কাপড় কিনে দিতে পারি না, তাই তো তুমি আমার উপর রাগ করো, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি তো তোমাকে কম রোজগার করার জন্য একটা খারাপ কথাও বলিনি, কিন্তু তুমি তো কখনো ধনী হওয়ার চেষ্টাও করো না। কি করব বলো আমি? কতবার বলেছি, লরিতে যখন সিমেন্ট বালি তুলবে তখন কিছু বস্তা সিমেন্ট বালি আলাদা করে রেখে দেবে, পরে ওইগুলো বাজারে বিক্রি করলে তোমার অনেক লাভ হবে। কিন্তু তুমি সততা দেখাবে, তোমার এই সততা দেখানোর চক্করে পড়েই আমরা সারা জীবন গরিব হয়ে থেকে যাব। কোনো দরকার নেই বৌমা, বড়লোক হতে গিয়ে তারপর আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমাদের অত টাকা লাগবে না, আমাদের যা আছে তাই ঠিক আছে। এভাবেই রমলার কথা তার স্বামী কিংবা শাশুড়ি মা শোনে না। রমলা রাগ করে আবার রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেয়। তাদের রান্নাঘরে গ্যাস শেষ হয়ে যাওয়ায় তাকে এই বীভৎস গরমের মধ্যে উনুনে রান্না করতে হয়। সে রান্না করতে করতে প্রায় হাঁপিয়ে ওঠে। সেই কবে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, একটা গ্যাস কেনার ক্ষমতা নেই। তাদের আবার বড় বড় কথা। এই গরমে উনুনে ধোয়া দিয়ে রান্না করতে গিয়ে আমার ফর্সা রং কালো হয়ে গেল। ধ্যাৎ বাবা, আমার আর ভালো লাগে না এসব। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন রমলা পরিবারের জন্য রেশন তুলতে রেশনের দোকানে যায়। সেখানে তাদের পাড়ার আরো অনেক মহিলারা রেশন তুলতে আসে। তারা রেশনের লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করতে থাকে এবং তারা ইচ্ছা করেই রমলাকে কথা শোনাতে শুরু করে। তাদের মধ্যে স্মৃতি নামে একজন মহিলা বলে, কি রে রমলা, এবার নতুন বছরে তোর বর তোকে কি উপহার দিল রে? তুই তো দেখালি না কিছু। আমার তো মনে হয় রতন তোকে ভালোই উপহার দিয়েছে। তুই ইচ্ছা করেই পয়লা বৈশাখের দিন পড়বি বলে সেটা লুকিয়ে রেখেছিস, তাই তো? না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার বর আমাকে একটা শাড়ি এনে দিয়েছে, সেটাই পয়লা বৈশাখের দিন পরবো। আর কি, আমার তো আর তোমার মতো সোনা দিয়ে বাঁধানো কপাল নয় যে রোজ রোজ আমি নতুন শাড়ি পরবো। তা যা বলেছিস, আমি তো এবার নতুন বছরের জন্য 5-5টা শাড়ি কিনেছি, আর প্রত্যেকটা শাড়ির দাম 10,000 টাকা থেকে শুরু। আর সব শাড়িগুলো আমি এবারে নিজের টাকা দিয়েই কিনেছি। কবে যে পয়লা বৈশাখ আসবে আর আমি আমার শাড়িগুলো পরবো, আমার তো ভাবলেই আনন্দ লাগছে। মিথ্যা কথা বলার জায়গা পায় না। 10,000 টাকার 5টা শাড়ি কিনেছে, সে আবার এই গরমে রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে ছেঁড়া শাড়ি পরে আমার সঙ্গে গল্প করছে। আমাকে কি যে ভাবে কি জানি। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছিস না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যখন পয়লা বৈশাখের দিন সকাল বিকালে আমাকে নতুন শাড়ি পরতে দেখবি তখন বুঝবি। আমার পয়লা বৈশাখের শাড়িটাও খুব সুন্দর হয়েছে। তোমার মতো অত দামি নয়, তবুও নেই নেই করে 2-4 হাজার টাকা তো দাম হবেই। আমিও যখন পয়লা বৈশাখের দিন শাড়িটা পরবো তখন তুমিও দেখো। রমলা এই কথা বলে রেশন দোকানে রেশন তুলতে চলে যায়। সে রেশন তুলে নিয়ে বাড়ি চলে আসে। স্মৃতিও নিজের মতো রেশন তুলে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। রমলা নিজের ঘরে গিয়ে শুধুই স্মৃতির 10,000 টাকা দামের 5টা শাড়ির কথা চিন্তা করতে থাকে। সে কিছুতেই এই কথা বিশ্বাস করতে চায় না। এইভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে। পয়লা বৈশাখের দিন চলে আসে, কিন্তু রমলার কাছে পরার মতো কোনো শাড়ি থাকে না। সে বাধ্য হয়ে তার বরের নিয়ে আসা কম দামি শাড়িটাই পরে। তোমায় আজকে খুব সুন্দর লাগছে। নতুন বছরে তোমায় নতুন চাঁদের মতো দেখাচ্ছে একেবারে। তুমি তো এই শাড়িটা পরতেই চাইছিলে না, কিন্তু তোমায় এই শাড়িটাতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, আমার অত প্রশংসা করতে হবে না।
আজকে পয়লা বৈশাখ, আমি কিন্তু রান্না করতে পারবো না কিছু। তুমি ভালো দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবে আজকে। আমরা সবাই একসঙ্গে বিরিয়ানি খাবো। আর এখন স্মৃতির বাড়িতে নিমন্ত্রণ আছে, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। রমলা তার বরের সঙ্গে স্মৃতির বাড়িতে পয়লা বৈশাখের নিমন্ত্রণে চলে যায়। সেখানে গিয়ে রমলা স্মৃতিকে খুব সুন্দর শাড়ি পরে থাকতে দেখে অবাক হয়ে যায়। সে দেখেই বুঝতে পারে যে তার শাড়ি স্মৃতির শাড়ির সামনে কোনো অংশেই মানাচ্ছে না। সেই জন্য স্মৃতির উপর সে ভীষণ পরিমাণে হিংসা করা শুরু করে। কি রমলা, দেখলি তো আমার শাড়িটা? এখন বিশ্বাস হলো যে আমি দামি শাড়ি কিনতে পারি। দেখ, এই শাড়িটার দাম 10,000 টাকা। আমার কাছে আরো এরকমই 4টে সুন্দর সুন্দর শাড়ি আছে, চল তোকে দেখায়। এই বলে স্মৃতি রমলাকে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে নিজের অন্যান্য দামি দামি শাড়িগুলো দেখাতে থাকে। রমলা সেই শাড়িগুলো ভীষণ পরিমাণে পছন্দ হয়। স্মৃতি, তোমার বর তো বাড়িতে বাড়িতে আবর্জনা ময়লা তোলার কাজ করে, তাহলে তুমি এত দামি শাড়িগুলো কি করে কিনলে? তুমি কিছু মনে করো না, আসলে কিছুতেই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না জানো। এগুলো আমার বর আমাকে কিনে দেয়নি। ওর ক্ষমতা আছে নাকি আমাকে শাড়ি কিনে দেওয়ার মতো? বরং পয়লা বৈশাখে পরার জন্য আমি নিজে ওকে পাঞ্জাবি কিনে দিয়েছি। তুমি কোথায় কাজ করো যে এত টাকা খরচ করতে পারো? স্মৃতি রমলাকে নিজের কাজের কথা বলে। রমলা ধনী হওয়ার জন্য এবং অনেক টাকা রোজগারের আশায় স্মৃতির সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। রমলা রোজ সন্ধে হতে না হতেই স্মৃতির সঙ্গে কাজ করতে বেরিয়ে যায়। রঞ্জনা দেবী ও রতন রমলাকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোনো কথাই বলতে চায় না। প্রায় 1 মাস পর, রতন, মা, তোমরা কোথায়? দেখো আমি তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। রতন এবং রঞ্জনা দেবী ঘর থেকে বেরিয়ে আসে। রমলা তাদের হাতে সুন্দর সুন্দর দামি জামা কাপড় ধরিয়ে দেয়। রমলা সকলের জন্য অনেক অনেক খাবার নিয়ে আসে। সে নিজের শাশুড়ির হাতে অনেক টাকাও দেয়। এইসব দেখে রতন এবং রঞ্জনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি বৌমা, তুমি এত জিনিসপত্র কোথা থেকে নিয়ে এলে? আর এত টাকাই বা তুমি কোথা থেকে জোগাড় করলে? তুমি গত 1 মাস ধরে কোথায় কাজ করছো বলো তো? আমার কিন্তু ব্যাপারটা খুব সুবিধার লাগছে না। তুমি সত্যি বলো তো, তুমি কি কাজ করছো? শোনো, আমি অত কৈফিয়ত তোমাদেরকে দিতে পারবো না। তোমাদের জন্য যা নিয়ে এসেছি আমি নিজের সৎভাবে ইনকামের টাকা দিয়ে এনেছি, তাই তোমরা আমাকে বাজে প্রশ্ন করবে না। এই বলে রমলা নিজের ঘরে চলে যায়। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। ধীরে ধীরে রমলা তার টাকা দিয়ে নিজের ঘরের জন্য এসি কেনে, নিজের বাড়িতে ফ্রিজ কেনে এবং নিজের আরামের জন্য অনেক অনেক জিনিসপত্র কেনে। একদিন রমলা কাজে গেলে সে কাজ থেকে কিছুতেই বাড়ি ফিরে আসে না। তার বর এবং শাশুড়ি মা খুবই চিন্তায় পড়ে। হঠাৎ রতনের ফোনে একটা কল আসে। দাদা, দয়া করে একবার পুলিশ স্টেশনে আসুন। আপনার বউ কি ফষ্টি নষ্টি করেছে একবার দেখে যান। ছি ছি ছি, এটা কি ভদ্র বাড়ির বউয়ের নমুনা? তাড়াতাড়ি আসুন। এই কথা শুনে রতন আকাশ থেকে পড়ে। সে কিছুতেই নিজের কানে বিশ্বাস করতে পারে না। রতন সেই মুহূর্তেই তার মাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে রমলা এবং স্মৃতিকে মুখে রুমাল চাপা দিয়ে বসে থাকতে দেখে তারা লজ্জায় মাটিতে মিশে যায়। এ কি করেছো তুমি? ছি ছি, মুখে রুমাল চাপা দিয়ে এই রাতে তোমায় পুলিশ স্টেশনে বসে থাকতে হচ্ছে? আমি তো ভাবতেই পারছি না। ছি, কি হলো? চুপ করে আছো কেন? সত্যি কথা বলো। আমি আপনাদের বলছি, এইদিকে আসুন। আপনার বউ আর তার প্রতিবেশী শহরের এক 5 স্টার হোটেলে এক নোংরা ব্যবসার মধ্যে ছিল। আমরা রেড করে সেই হোটেল থেকে আপনার ওয়াইফকে আর ওনার বান্ধবীকে ধরে নিয়ে এসেছি। এই কথা শুনে রতন এবং রঞ্জনা দেবী কান্নায় ভেঙে পড়ে। পুলিশ রমলাকে চাপ দিয়ে তার পেট থেকে সমস্ত সত্যি কথা বার করে নিয়ে আসে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। শুধুমাত্র কিছু টাকার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আসলে স্মৃতি পয়লা বৈশাখের দিন রমলাকে তার কাজের ব্যাপারে বলেছিল, আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা শহরের সব থেকে বড় বড় বারে ডান্স করতে যাই। ওখানে অনেক বড় লোকেরা নাচ দেখতে আসে, আর ওরা নাচ দেখে আমাকে অনেক অনেক টাকা দেয়। আমিও ওদের সাথে একান্তে সময় কাটিয়ে অনেক টাকা ইনকাম করি। তুইও যদি আমার সাথে বারে ডিস্কোতে ডান্স করিস তাহলে কিন্তু তুইও অনেক অনেক টাকা পাবি। অনেক বড় লোকেরা যদি তোর রূপের জালে ফেসে যায় তাহলে তুই এক্সট্রা আরো অনেক টাকা ইনকাম করতে পারবি। কি বলো গো, তোমার বর কিছু বলে না তোমাকে? তোমার এমন কাজ তোমার বর মেনে নিয়েছে? ও তো মেনে নিতে বাধ্য। প্রত্যেক মাসে হাজার হাজার টাকা পাচ্ছে, ও আরামে থাকছে, খাচ্ছে, ঘুরছে। এর থেকে বেশি কি চাই? তুই এত খবর নিচ্ছিস কেন?
তুই কি এই কাজটা করতে চাস? তাহলে আমি কিছু একটা ব্যবস্থা করে দেব। রমলা স্মৃতির কথা শুনে বাড়ির ডিস্কোতে ডান্স করার জন্য রাজি হয়ে যায়। সে তার বাড়ির লোককে এমন নোংরা কাজ সম্বন্ধে কিছুই জানায় না। রমলা প্রত্যেকদিন স্মৃতির সঙ্গে শহরের বড় বড় বাড়ি গিয়ে নাচতে শুরু করে দেয়। প্রথমের দিকে সে সামান্য টাকা ইনকাম করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। স্মৃতি, বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি যে এই সামান্য কাজের জন্য এত টাকা পাওয়া যেতে পারে। আমি খুব খুশি। আমার বাড়িতে এখন কোনো কিছুর অভাব নেই। আচ্ছা শোন, একটা বিদেশি পার্টি 5 তারা হোটেলে আসবে। সেখানে আমাকে আর তোকে যেতে হবে। তুই সেজেগুজে চলে আসবি, আর বাড়িতে বলে দিবি যে তোর ফিরতে রাত হবে, বুঝলি? আজকে আমাদের অনেক টাকা ইনকাম হবে। ওই বিদেশি পার্টিকে আলাদাভাবে নাচ দেখাতে হবে। রমলা এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। স্মৃতির কথা মতো সে সেজেগুজে 5 তলা হোটেলে চলে যায়। রমলা এবং স্মৃতি নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সময় পুলিশ সেই হোটেলে উপস্থিত হয়। তারা রমলা এবং স্মৃতিকে মুখে ঢাকা দিয়ে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এই কথা শুনে রতন এবং তার মা লজ্জায় মাথা নত করে নেয়। ছি বৌমা, তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারো? আমরা তো আর সমাজে মুখ দেখাতে পারবো না। তোমাকে কিছুতেই আমি আর আমার ঘরের বউ বলে মানতে পারবো না। তুমি গরিব ঘরের বউ বলে তোমার টাকার এত খিদে যে তুমি এই নোংরা ব্যবসার মধ্যে নামলে? পুলিশ বাবু, আপনি এই মহিলাকে জেলে ভরে দিন। এই কথা শুনে রমলা তার শাশুড়ি মা এবং বরের পা ধরে কান্নাকাটি করে অনেক ক্ষমা চায়, কিন্তু তারা রমলার কোনো কথা শোনে না। পুলিশ রমলা এবং স্মৃতিকে জেলে ভরে দেয়। তারা 3 বছর পর জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে তারা সেখানে রতনকে দেখে অবাক হয়ে যায়। আমি চেয়েছিলাম যে তোমার শিক্ষা হোক, আর আজ আমার মনে হচ্ছে তোমায় ক্ষমা করে দেওয়াই যাক, কারণ এইবার থেকে তুমি ওই রকম অপরাধ করার আগে 100 বার ভাববে। আমি বুঝে গেছি আমার ভুল। আমি আর কোনোদিনও এরকম অপরাধ করব না রতন। আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। আমার তোমার বউকে উস্কানি দিয়ে এমন কাজ করতে বলা উচিত হয়নি। আমি যদি না বলতাম তাহলে রমলা এমন কাজ কখনোই করতো না। সে যতই হোক, আমার বউ যখন তোমার কাজের সাথে সাই দিয়েছিল, ও সমান দোষের দোষী, তাই ওই জেল হেফাজত ওরও প্রাপ্য ছিল। এই বলে সে তার বউকে নিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। রমলা আর টাকার লোভে কোনো খারাপ কাজ করে না। সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে গরিব ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। লাবণী দেবী এবং হরিপদ বাবু তাদের 2 যমজ মেয়ে টুকটুকি এবং ফুলটুসির সঙ্গে বাস করত। তাদের 2 যমজ বোনের মধ্যে ছোটবেলা থেকেই খুবই মিল ছিল। তারা যেটা করত একই সঙ্গে করত। তারা একই রকমের পোশাক পরত, একই রকমের জুতা পরত, আবার যা খেত একই খাবার খেত। তাদেরকে এখনো পর্যন্ত আলাদা আলাদা কোনো কাজ করতে দেখা যায়নি। এক কথায় তারা 2 বোন একে অপরের পরিপূরক ছিল, এটা বলা যেতে পারে। 2 বোনের মধ্যে এত মিল দেখে তাদের বাবা মাও তাদের প্রতি খুবই খুশি ছিল। একদিন 2 বোন শপিং করতে যায়। তারা অনেক বড় একটা শপিং মলে গিয়ে একই রকমের দেখতে অনেক অনেক জামা ও জুতার শপিং করে। ম্যাডাম, এখানে তো সবকিছুই সেম সেম দেখতে ডাবল ডাবল আছে, কিন্তু এই ড্রেসটা এখানে 2 রকম সাইজের আছে। একটা মিডিয়াম সাইজ আছে, এটা তো আপনাদের গায়ে হয়ে যাবে, কিন্তু আরেকটা ডাবল এক্সেল, ওটা তো আপনাদের যমজ বোনের কারোরই হবে না। হ্যাঁ, আমরা দেখেছি। আমরা জানি এই ড্রেসটার সাইজ অনেক বেশি, কিন্তু আমাদের কাছে সাইজটা ম্যাটার করে না। যাই হোক না কেন, আমরা দুজন একই রকমের জামা পরলেই হলো। হ্যাঁ, আমরা এই জামাটা ফিটিংস করিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আপনি বিলটা দিন, কত হয়েছে বলুন। এভাবেই 2 বোন শপিং করে বাড়ি ফিরে আসে। দুপুরবেলা তাদের মা তাদের দুজনকে খাবার খেতে ডাকে। নে নে, খাবারটা খেয়ে নে। কখন থেকে আমি তোদের ডাকছি। কি করছিলি তোরা, শুনতে পাচ্ছিলি না নাকি? কোন কাজে ব্যস্ত ছিলি? মা, ফুলটুসি পটি করছিল, তাই জন্য দেরি হয়ে গেল। ফুলটুসি পটি করছিল আর তুই কি করছিলি? তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি নাকি? না মা, আমিও তো পাশের বাথরুমে বসে পটি করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পটি হলো না। দুজনে একসঙ্গে সব কাজ করি, একসঙ্গে পটি না করলে হয় বলো তো? তোরা না সত্যি পারিসও বটে। তোদের দুজনের যে বিয়ে কি করে হবে আমি সেই চিন্তাই করি। চিন্তা করার কিছু নেই মা, আমরা অনেক আগেই এটা নিয়ে ভেবে রেখেছি। আমাদের 2 বোনের পছন্দ একই, তাই আমরা 2 বোন বিয়ে করলে একই দেখতে ছেলেকে বিয়ে করব, একেবারে একই রকম দেখতে আমাদের মতো।
তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? সব জিনিস একই রকমের ব্যবহার করিস বলে তোরা কি বড় একই রকমের দেখতে পাবি বলে মনে করেছিস? এটা কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় মা? আমরা দুই বোন একই রকম দেখতে। আমরা দুই বোন যেমন যমজ, তেমনি আমরা দুই বোন যমজ দুই ভাইকে বিয়ে করব। তাহলে আমাদের দুজনের বড় একই রকমের হবে। ছোটবেলা থেকে আমাদের মধ্যে কোনো অমিল তোমরা দেখতে পাওনি, আর সারা জীবন যাতে এমনই থাকতে পারি সেই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছি। ডিসিশন নিলেই তো হবে না। এখন তোদের মতো যমজ দেখতে দুই ছেলেকে পাবো কিনা এটাই হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, আমি তোদের বাবাকে বলে দেব। নে নে, এবার খেয়ে নে দেখি। এ কি মা, এখানে একটা লেগ পিস আছে তো? তুমি জানো না আমরা দুজনেই লেগ পিস খেতে ভালোবাসি, তাহলে আমাদেরকে একটা লেগ পিস কেন দিলে? সে কি, আমি তো তোদের দুজনের জন্য দুটো লেগ পিস রেখেছিলাম। তাহলে হয়তো তোদের বাবা খেয়ে ফেলেছে। কি আর করবি, একজন লেগ পিস খেয়ে নে আর একজন অন্য একটা পিস নিয়ে নে। না, আমরা যা খাবো দুজনে একই জিনিস খাবো। বাবা একটা লেগ পিস খেয়ে নিয়েছে, তাহলে তুমিও এই লেগ পিসটা খেয়ে নাও। আমরা দুজনে আলু আর ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে নেব। কি টুকটুকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এইরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। টুকটুকি এবং ফুলটুসির বাবা মা তাদের জন্য যমজ দুই ছেলেকে খুঁজতে শুরু করে। তারা অনেকগুলো ঘটক মশাইকেও যমজ দুই ছেলের সন্ধান করতে বলে, কিন্তু কেউ তাদের যমজ ছেলের সন্ধান দিতে পারে না। একবার একটা ঘটক মশাই যমজ দুই ছেলের সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসে। এই যে আমি আপনাদের জন্য যমজ ছেলে খুঁজে বের করেছি। এই যে দেখুন, এই দুই ভাইয়ের ফটো। দুই ভাইকে দেখতে খুবই সুন্দর, আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। আরে বাবা মাকে কি ফটো দেখাচ্ছেন? বিয়ে তো আমরা করব, আমাদের দুই বোনকে ফটোটা দেখান। দেখি ফটোটা দেখি। এ কি, এদের যমজ দুই ভাইকে তো আলাদা দেখতে, এদেরকে একই রকম দেখতে নয়। কই দেখি দেখি, হ্যাঁ তাই তো, এদের দুজনকে তো একই রকম দেখতে নয়। দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। একজনের গায়ের রংটা একটু বেশি ফর্সা, আর একজনের গায়ের রং কালো, আর একজনের হাইটও একটু শর্ট আছে দেখছি। ওরে বাবা, এত পার্থক্য বের করার কি আছে? তোমরা বলেছো তো একই দেখতে দুই যমজ ভাইকে বিয়ে করবে। আমি তাই অনেক কষ্টেই দুই যমজ ভাইকে খুঁজে বের করেছি। এদের বাড়ি আবার অনেক দূরে। একই রকম তো দেখতে, অল্প একটু পার্থক্য আছে, এতে সমস্যা কি? আমাদের দুই বোনকে ভালো করে দেখুন তো, আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? ঠিক করে দেখে বলুন, কোনো পার্থক্য বের করতে পারেন কিনা দেখুন তো। কই না তো, তোমাদের দুজনকে তো হুবহু একই রকম দেখতে। আমি তোমাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কিন্তু কেন বলো তো, তোমরা আমাকে এমন প্রশ্ন কেন করছো? আমরা আপনাকে এটা বোঝাতে চাইছি যে আমরা যেমন দুই বোন একই রকমের দেখতে, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের বরের মধ্যেও কোনো রকমের পার্থক্য থাকবে না। আপনি দুই যমজ ভাইকে খুঁজেছেন ঠিকই, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি আমাদের মতোই একই রকমের দেখতে যমজ ভাইকে খুঁজে বের করুন। ঘটক মশাই দুই যমজ বোনের কথা শুনে খুবই রেগে যায়। দুই বোনের বাবা মাও তাদের উপর রাগ করে। আমাকে ক্ষমা করবেন, আপনাদের মেয়েদের অনেক ডিমান্ড। সবসময় যমজ দুই বোন যমজ দুই ভাই একই রকমের যে দেখতে হবে এরকম কোনো মানে হয় না। আমি আপনাদের মেয়েদের জন্য ছেলে দেখতে পারবো না, আপনারা নিজেরাই খুঁজে নিন। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। টুকটুকি এবং ফুলটুসির বাবা মাও তাদেরকে খুব বকাবকি করে। তোরা দুজনে কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এরকম করতে করতে বিয়ের বয়স পেরিয়ে যাবে, তারপর আর কোনো ছেলেই তোদের বিয়ে করবে না। আমি আর কয়েক মাস দেখবো। এই কয়েক মাসের মধ্যে যদি তোদের পছন্দ মতো ছেলে পাওয়া যায় তাহলে ভালো, তা না হলে আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে তোদের, এই বলে দিলাম। কোনো কিছুই অসম্ভব নয় বাবা, তুমি ভালো করে খোঁজো না, খুঁজলেই পাবে। দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়, কিন্তু টুকটুকি ও ফুলটুসির পছন্দ মতো একই রকমের হুবহু দেখতে যমজ ভাইকে খুঁজে পাওয়া যায় না। একদিন তাদের বাবা মদন বাবু প্রতাপ নামে একটি ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে। প্রতাপ একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। সে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল। সেই সঙ্গে প্রতাপ একজন সৎ মানুষও ছিল। তাই মদন বাবু প্রতাপকে ভীষণ পরিমাণে পছন্দ করেছিল। টুকটুকি, এটা হলো প্রতাপ। আমি এর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই যেহেতু ফুলটুসির থেকে 10 মিনিটের বড়, সেই হিসেবে তুই আমার বড় মেয়ে, তাই আমি আগে তোর বিয়ে দেব, তারপরেই ফুলটুসির বিয়ে দেব। দেখ, প্রতাপকে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, এনাকে আমার খুব পছন্দ হয়েছে, আর ফুলটুসিরও পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা, এনাকে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তুমি আমাদের জন্য একই রকমের দেখতে বর খুঁজে পাওনি ঠিক আছে, কিন্তু তুমি অনেক ভালো একজনকে খুঁজে বের করেছো। এনাকে আমাদের দুজনেরই খুব পছন্দ, তাই আমরা দুই বোন এনাকেই বিয়ে করব। দুই বোনের মুখে এমন কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এটা তোমরা কি বলছো?
তোমরা দুই বোন আমাকে বিয়ে করবে মানে? আমি তোমাদের দুজনকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে যে কোনো একজনকেই করব। এবার তোমাদের মধ্যে কে আমাকে বিয়ে করবে সেটা তোমরা ঠিক করো, কারণ তোমরা দুজন একই রকমের দেখতে। যে কোনো একজন আমাকে বিয়ে করলেই হলো। না, আমরা দুই বোনই আপনাকে বিয়ে করব। আমাদের দুই বোনের মধ্যে অনেক মিল আছে, আপনার কোনো সমস্যা হবে না। আমরা দুই বোন সারা জীবন মিলেমিশে থাকবো। আপনি প্লিজ আমাদের দুজনকে বিয়ে করুন। কাকু, আপনি প্লিজ আপনাদের মেয়েদের বোঝাবেন। এরকম দুজনকে একসঙ্গে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি আসছি, আমি আপনার সঙ্গে পরে এই বিষয়ে কথা বলে নেব। এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায়। টুকটুকি ও ফুলটুসির বাবা মা তাদের দুজনকে অনেক বোঝায়, কিন্তু তারা দুই বোন জেদ ধরে বসেছিল যে তারা বিয়ে করলে দুজনেই একসঙ্গে প্রতাপকেই বিয়ে করবে, না হলে তারা বিয়েই করবে না। এই নিয়ে তার বাবা মা খুবই চিন্তায় পড়ে। অন্যদিকে প্রতাপও কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রতাপ তাদের বাড়িতে এসে বলে, আমি তোমাদের দুজনকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু আমার কয়েকটা কথা তোমাদের মানতে হবে। তুমি আমাদের দুই বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো? এর চেয়ে খুশির খবর আমাদের কাছে আর কি হতে পারে? তুমি আমাদের যা যা বলবে আমরা সব করব, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রথমত আমি তোমাদের দুজনকে একই সঙ্গে মানে একই সময়ে বিয়ে করতে পারবো না। মানে বিয়ের মধ্যে সময়ের অন্তর থাকবে, তাও আবার এক জায়গায় নয়, আলাদা আলাদা জায়গায়। বিয়েটা একই দিনে হবে কিন্তু আলাদা জায়গায় হবে। আমি প্রথমে টুকটুকিকে বিয়ে করব, তারপর ফুলটুসিকে বিয়ে করব। শুধু তাই নয়, বিয়ের পর তোমাদের দুজনকে আমি আলাদা আলাদা বাড়িতে রাখবো। আমি একসাথে তোমাদের দুজনকে রাখতে পারবো না। বলো তোমরা রাজি কিনা? প্রতাপের কথা শুনে দুই বোন নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করতে শুরু করে। কিরে ফুলটুসি, এ তো আমাদের দুজনকে আলাদা করবে বলে ঠিক করছে। একটা কথা বলছি শোন, এখন প্রতাপ যা যা বলছে আমরা রাজি হয়ে যাই। হ্যাঁ, বিয়ের পরে আমরা দুই বোন একই জায়গায় থাকার জন্য জেদ করব। বিয়েটা কি কোনো রকমে হয়ে যাক, ঠিক আছে? এভাবেই টুকটুকি ও ফুলটুসি প্রতাপের সমস্ত শর্ত মেনে নেয়। প্রতাপ তাদের কাছ থেকে 6 মাস সময় চেয়েছিল। 6 মাস পর প্রতাপ টুকটুকি ও ফুলটুসি দুজনকেই বিয়ে করে। বিয়ের পর তাদের জন্য সে আলাদা আলাদা থাকার ব্যবস্থা করে। বিয়ের পরের দিন, প্রতাপ, বিয়ের পর আজকে প্রথম দিন, তুমি কি আজকে আমার সঙ্গেই থাকবে নাকি কিছুক্ষণ এখানে থেকে আবার ফুলটুসির কাছে চলে যাবে? না না, আমি শুধু আজকে নয়, আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গেই থাকবো। কি? কিন্তু তা কি করে হয়? তুমি তো আমাদের দুজনকেই বিয়ে করেছো, তাহলে তুমি শুধু আমার সঙ্গে থাকবে কেন? আমার বোনের কি হবে? তুমি কি আমাদের দুজনকে ঠকাচ্ছ? যা হবে ভালোর জন্যই হবে। তোমার বোনেরও কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো আর সংসারে মন দাও। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, আমি এবার ঘুমাচ্ছি। এই বলে প্রতাপ ঘুমিয়ে পড়ে। প্রতাপের কথা টুকটুকি কিছু বুঝতে পারে না। সে ফুলটুসিকে ফোন করে। ফুলটুসি তাকে বলে, বোন, আমি জানি তোর মন খুব খারাপ, তোর একা একা থাকতে ভালো লাগছে না, তাই না? আমি প্রতাপকে কতবার করে বললাম যে আজকের দিনটা তুমি টুকটুকির সঙ্গেই থাকো, কিন্তু প্রতাপ আমার কথা কিছুতেই শুনলো না। ও আমার সঙ্গে থাকবে বলছে। আরো কি বলেছে জানিস? ও বলছে ও নাকি সবসময় আমার সঙ্গেই থাকবে। ফুলটুসির কথা শুনে টুকটুকি অবাক হয়ে যায়। এ তুই কি বলছিস? প্রতাপ তো আমার সঙ্গে আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে, আর তুই বলছিস প্রতাপ তোর সঙ্গে? এটা কি করে সম্ভব? তুই কি কোনো স্বপ্ন দেখছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? প্রতাপ আমার সঙ্গে আছে, তোর সঙ্গে না। ভালো করে দেখ তুই কার সঙ্গে আছিস, ওটা প্রতাপ নাকি অন্য কেউ? দুই বোন ভীষণ পরিমাণে অবাক হয়। দুই জায়গায় দুটো প্রতাপ কিভাবে এলো তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। শোন, তুই কার সঙ্গে আছিস আমি জানি না, তাকে নিয়ে তুই এই মুহূর্তে এখানে চলে আয়। আমরা চারজন এক জায়গায় হলে তবেই সত্যিটা জানতে পারবো। দুটো প্রতাপ কোথা থেকে এলো আমরা তবেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ফুলটুসি তার বরকে নিয়ে সেখানে চলে আসে। ফুলটুসি ও টুকটুকি পাশাপাশি একই রকমের দেখতে দুটো প্রতাপকে দেখে অবাক হয়ে যায়। এসব কি হচ্ছেটা কি? দুটো প্রতাপ কিভাবে হলো? আমি বলছি, আসলে আমি হলাম প্রতাপ, আর এটা হলো আমার বন্ধু উত্তম। উত্তম আগে অন্যরকম দেখতে ছিল। আমি বিদেশ থেকে উত্তমকে প্লাস্টিক সার্জারি করে আমার মতো দেখতে করিয়েছি, কারণ তোমাদের দুজনকে একসঙ্গে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। দুটো বইয়ের সঙ্গে জীবনটা কাটানো কখনোই সম্ভব হতো না। আর টুকটুকি, তোমাকে আমার খুব পছন্দ ছিল, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। আর তোমরা যেহেতু একই রকমের দেখতে, বর ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, সেই জন্যই এটা করতে আমি বাধ্য হয়েছি। প্রতাপ ভয়ে ভয়ে কথাগুলো বলে, কিন্তু প্রতাপের কথা শুনে টুকটুকি এবং ফুলটুসি দুজনেই খুব খুশি হয়। প্রতাপ, তুমি আমাদের জন্য এত চিন্তা করেছো, এত ভালো আইডিয়া আমাদের মাথায় আগে আসেনি কেন? তোমরা দুজন যমজ ভাই নও তাতে কি হয়েছে? তোমরা দুজনেই তো একই রকম দেখতে,
হুবহু একই রকমের। আর আমরা ঠিক এটাই চেয়েছিলাম। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আর আমাদের দুই বোনের ইচ্ছাও পূরণ হয়েছে। আমাদের দুজনের বর একই রকমের দেখতে। হ্যাঁ, আমরা দুজন খুব খুশি, কিন্তু এবার আমাদের একটা অনুরোধ রাখতে হবে। আমরা চারজনে একই বাড়িতে থাকতে চাই, একই সঙ্গে। এইভাবেই টুকটুকি ও ফুলটুসির মনের ইচ্ছা পূরণ হয়। তারা দুই বোন একই সঙ্গে সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে।